স্বৈরাচার চাই না, দেখতে চাই না। ৫৪ বছর পরে আমরা অনুভব করলাম, আমরা অনেকেই অনুভব করতাম, কিন্তু আজকে ব্যাপক জনগণ, ব্যাপক ছাত্র সমাজ এটা অনুভব করেছে যে আমরা নতুন করে এমন একটা ব্যবস্থা চাই না, রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে আবার স্বৈরাচারের জন্ম নেয়। এগুলো ঠিক করতে হবে, রিফর্ম করতে হবে। আপনার গণকর্মচারীরা নিজেকে রাষ্ট্রের মালিক মনে করেন, যেখানে সংবিধানের অনুচ্ছেদে ১৯ অনুচ্ছেদে বলা আছে তারা জনগণের কল্যাণ করা তারা তাদের দায়িত্ব, এবং জনগণ এই রাষ্ট্রের মালিক, এটা সংবিধানে লেখা আছে। বাট আমাদের রাজনীতিবিদ, আমাদের গণকর্মচারী, আমাদের বিচারালয় কেউ এটা মনে করেন, পলিটিক্যাল পার্টি মনে করে যে এইসব করার দায়িত্ব তাদের, তারা এরকম মনে করে। আমি অনেকের সাথে কথা বলছি, তারা মনে করে যে এটা তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার করার কথা না। বাট আই এম সরি, আপনারা ব্যর্থ হয়েছেন। ৫৪ বছর ধরে আপনারা ব্যর্থ হয়েছেন, এত বড় বড় দুইটা দল, আপনারা ব্যর্থ হয়েছেন। সুতরাং আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। প্রথমত হচ্ছে যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী বা সংবিধান অনুযায়ী তো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছেন না, সেটা আমরা পরিষ্কার থাকতে হবে আমাদেরকে। যখন তত্ত্বাবধায়ক সরকারের একটা ছিল, অনুচ্ছেদ ছিল আমাদের সংবিধানে, তখন ৩ মাসের মতো মেয়াদ ছিল। পরবর্তীতে যখন 111 হয়, ওই সরকার মিলিটারি ব্যাক যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা ২ বছরের মতো সময় ছিল। এখন ধরেন যে আমাদের দেশের এই যে ছাত্র গণ অভ্যুত্থানের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা একটা সরকার গঠন করতে যাচ্ছি। জনগণের সমর্থনে একটা সরকার গঠিত হচ্ছে, প্রথমত জনগণের সমর্থনে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আছে যে এই সরকারের পিছনে সেনাবাহিনী আছে, এই সরকারের পিছনে পুলিশ আছে, প্রশাসন আছে, রাষ্ট্রপতি এই সরকারের শপথ গ্রহণ করাচ্ছেন। সুতরাং সেখানে একটা সরকার গঠিত হচ্ছে। এখন এই সরকারের মেয়াদ কি হবে, এটা তো দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। কোনো সংবিধানের অনুচ্ছেদও নাই, কোনো আইন কানুনও নাই। তা আমরা কি আলোচনা করবো? যে কেউ ভাববেন স্বল্প মেয়াদী ৩ মাস, কালকে বিএনপি মিটিং করেছিল, তারা ৩ মাসের মধ্যে নির্বাচন চেয়েছে। এখন ধরেন বিএনপির একটা, আমরা আওয়ামী লীগের কথা আপাতত ভুলে যাই, কেন আওয়ামী লীগ এখন ছত্রভঙ্গ, তারা কিছু বলছে না সরকার সম্পর্কে। তো অন্যান্য দল, জামাতে ইসলামও তেমন কিছু বলেনি এখন পর্যন্ত, আমি ঠিক জানি না, ফলো করছিলাম তারা কিছু বলে কিনা। অন্যান্য বামপন্থী দলের সবারই কথা এখনো জানা হয়নি, তারা তো একটা স্টেক হোল্ডার বড়, কিন্তু এখানে জনগণ হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এখন তারা যে ৩১ দফা বা রাষ্ট্র মেরামত বা ছাত্র জনতার যে সমস্ত কথাবার্তা ছিল, রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আসলে বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্র, তার কলকবজা তো সব নড়বড়ে হয়ে গেছে, সব নড়বড়ে কলকবজা, এবং সবখানে জং ধরে গেছে। আপনি যদি মানে যে কারণে গণতান্ত্রিক অভ্যুত্থান বা জনগণের অভ্যুত্থান হলো কেন, আমাদের প্রধান দাবি হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই, আমরা সুশাসন চাই, এবং আমরা স্বৈরাচার চাই না, দেখতে চাই না। ৫৪ বছর পরে আমরা অনুভব করলাম, আমরা অনেকেই অনুভব করতাম, কিন্তু আজকে ব্যাপক জনগণ, ব্যাপক ছাত্র সমাজ এটা অনুভব করেছে যে আমরা নতুন করে এমন একটা ব্যবস্থা চাই না, রাজনৈতিক বন্দোবস্ত চাই না যেখানে আবার স্বৈরাচারের জন্ম নেয়। আমাদের সংবিধানে তো যে সংবিধান আছে, যেটি একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, ব্রিটেনে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম, সেখানে যেভাবে জিনিসগুলো চলে, বাংলাদেশে এইভাবে চলে না। বাংলাদেশের নির্বাচনের পরে এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা চলে যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে গঠনতন্ত্র আছে, দুটি বড় রাজনৈতিক দল, একটি এখন ছোট হয়ে গেছে, মনে করেন বিএনপির যে গঠনতন্ত্র, সেখানে বলা আছে যে চেয়ারপারসন যা ইচ্ছে তাই সিদ্ধান্ত নিতে পারবেন, এবং সেটাই হবে পার্টির সিদ্ধান্ত। জাতীয় পার্টির গঠনতন্ত্রে তাই আছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে এরকম কিছু না থাকা সত্ত্বেও সবকিছু সিদ্ধান্তের ভার তারা আওয়ামী লীগ সভাপতির উপরে দিয়ে দিতেন। এইভাবে কিন্তু আপনাদের পার্টির যে গঠনতন্ত্রগুলো আছে, বড় বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন যাবেন, তাদের গঠনতন্ত্রটাই অগণতান্ত্রিক, সেখানেও একটা স্বৈরাচারের জন্ম নেওয়ার সুযোগ আছে। তো আপনাকে এইসব জায়গায় কলকবজায় জং ধরা, এটা কলকবজা ঠিক করা, এবং এইসব জায়গায় করতে হবে। আপনাকে অনেক রিফর্ম করতে হবে, যেমন পুলিশের কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম। আজকে এত বছর পুলিশ একটা অনেক পুরানো সংগঠন, হ্যাঁ পুলিশের অনেক দোষ ত্রুটি আছে, বাট পুলিশকে কখনো কিন্তু পুলিশকে তাদের থানা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, এটা ৭১ সালেও ঘটেনি। ৭১ সালে ১৬ই ডিসেম্বর বিকাল ৪টা ওটা ঘটেনি, একটা এত বড় স্বাধীনতা যুদ্ধ আমাদের বিজয়ের পরে। সুতরাং এখানে পুলিশকে গেলে চিন্তা করতে হবে যে কোথায় কি ছিল। আপনারা আমাদের সেনাবাহিনীকে চিন্তা করবেন, কিছু সেনাবাহিনীর একজন জেনারেল সাহেবকে আপনি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে আনছেন, কেন ফিরিয়ে আনলেন? নিশ্চয়ই সেখানে কিছু কারণ আছে। আপনার আয়না ঘর নামে একটা জিনিস সবাই এখন আলোচনা করছে, আপনার ডিবি অফিসে আমরা দেখলাম কি কি আছে। তো আপনি কি কি করেছেন, কোন কোন জিনিস আমাদের জনগণের গণতন্ত্রের জন্য ভালো না, সেগুলো কিছু কিছু প্রকাশিত হচ্ছে, সব তো আর প্রকাশিত হচ্ছে না, হয়তো হবেও না।
আপনাকে তো এগুলো ঠিক করতে হবে, রিফর্ম করতে হবে। আপনার গণকর্মচারীরা নিজেকে রাষ্ট্রের মালিক মনে করেন, যেখানে সংবিধানের অনুচ্ছেদে 19 অনুচ্ছেদে বলা আছে তারা জনগণের কল্যাণ করা তারা তাদের দায়িত্ব, এবং জনগণ এই রাষ্ট্রের মালিক, এটা সংবিধানে লেখা আছে। বাট আমাদের রাজনীতিবিদ, আমাদের গণকর্মচারী, আমাদের বিচারালয় কেউ এটা মনে করেন না। সুতরাং আমাদের বিচার বিভাগে দেখেন আজকে চিফ জাস্টিস এবং কতিপয় বিচারকের পদত্যাগ দাবি করে আইনজীবীরা দাবি করছেন এবং আইনজীবীরা আন্দোলন করছেন। আপনি অনেক জায়গায় তাদের বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে, তো আপনি দেখেন যে অনেক জায়গায় অনেক সংস্কারের দরকার আছে। হয়তো 1001টা জায়গায় হাত দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, 1001টা জায়গায় হাত দিতে হতে পারে। যদি 100টা জায়গায় হাত দিতে হয়, আমি মনে করি এই সরকারের মেয়াদ কমপক্ষে 1000 দিন হতে হবে। 1000 দিনের কমে সৃষ্টি করতে পারবেন না যেখানে সত্যিকার ভাবে একটা নির্বাচন করা দরকার। আপনি নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, আপনার সাংবিধানিক সংস্থাগুলোকে সংস্কার করতে হবে, সব জায়গায় করতে হবে। এইসব করার জন্য যেহেতু বিএনপিও তো আগে বলেছে রাষ্ট্র সংস্কারের কথা, তো এখন তো তাই আছে, তাই না? হ্যাঁ, তো রাষ্ট্র সংস্কার করার জন্য তো একটা লম্বা সময় এদেরকে দিতে হবে। হঠাৎ করে বিএনপি কালকে কেন 3 মাসের মধ্যে নির্বাচন 3 মাসের কথা আমি এটা কিন্তু এখনো আমার বোধগম্য না। তাহলে তো আমরা একই অবস্থায় পেয়ে যাব, মানে সেই আগের সমস্যা সমাধান না হয়ে নতুন আরেকটা সমস্যা। আপনি যদি স্বৈরাচারের সিস্টেমটাকে পরিবর্তন না করেই যদি আমরা কোনো নির্বাচনে যাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা কি করবে এটা আমরা অতীতে দেখেছি। এখন তারা ভালো হতে পারে, বাট আমি আপনাকে জাস্ট মনে করিয়ে দিই, কোভিডের সময় আপনি অনেক স্ট্যাটাস দেখেছেন যে এইবার যদি কোনো রকমে বেঁচে যাই তাহলে আমরা সব ভালো হয়ে যাব। এবং আমি আপনাকে বলতে পারি যে 99.9% লোক কেউ ভালো হয়নি। আবার কোভিড যখন চলে গেছে সব আগের অবস্থা গেছে। এখন এইরকম ভালো হওয়া তো আমি কামনা করলে হবে না, আমাকে সিস্টেমটাকে এমন করতে হবে যে সিস্টেমে মানুষ সুশাসনের বাইরে যেতে না পারে। যেমন ধরেন বিএনপির তো আরেকটা প্রস্তাব ছিল যে তাদের কোনো প্রধানমন্ত্রী তারা চান না যে 2বারে বেশি হবেন। তো সেখানে আমার নাগরিক হিসেবে যোগ করে আছে, আমি চাই না যে কোনো পলিটিক্যাল পার্টির সভাপতি 2 টার্মের বেশি থাকুক। নাহলে তো আপনি কিভাবে গণতন্ত্র করবেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন? তো এইটা অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনার বিষয় আছে। এই আলাপ আলোচনাগুলো করতে হবে, এগুলো ঠিক করতে হবে। অ্যান্ড দেন হ্যাঁ, পলিটিক্যাল লিডাররা, পলিটিক্যাল পার্টি মনে করে যে এইসব করার দায়িত্ব তাদের, তারা এরকম মনে করে। আমি অনেকের সাথে কথা বলছি, তারা মনে করে যে এটা তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার করার কথা না। বাট আই এম সরি, আপনারা ব্যর্থ হয়েছেন। 54 বছর ধরে আপনারা ব্যর্থ হয়েছেন। এত বড় বড় 2টা দল, আপনারা ব্যর্থ হয়েছেন। সুতরাং আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। প্লিজ ওয়েট। আপনারা ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধরে আপনারা সুযোগ দেন যে এমন একটা ব্যবস্থা তৈরি করুক এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা পারবে কিনা আমি জানি না, বাট তাদেরকে একটা সুযোগ দিতে হবে, নাহলে কিন্তু জনগণ আবার বলবে যে আপনারা তো কোনো সুযোগ দিলেন না। আর বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এটা আমার শেষ নাই। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, যেখানে লক্ষ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, বা দরিদ্র মানুষ যারা এক হালি ডিম কিনতে যাদের কষ্ট হয়, 1 কেজি মাংস কিনতে যাদের কষ্ট হয়, ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে ঘুমায়। সো আপনি যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে একটা সামাজিক আন্দোলন শুরু হতে পারে এবং সেটা এরকম ছড়িয়ে পড়তে পারে, সেটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এখন কিন্তু শুধুমাত্র এটা কোটার আন্দোলন ছিল না, এর সাথে এই যে লক্ষ কোটি জনতার অংশগ্রহণ কিন্তু তাদের ক্ষোভ, দুঃখ, বেদনার বহিঃপ্রকাশ, যেটা আমাদের সরকার বোঝার চেষ্টা করেনি। এই সরকারগুলোকে এটা বুঝতে হবে। আমরা বারবার মানুষের রক্তক্ষয় দেখতে চাই না। আর কত রক্ত দিবে বাংলাদেশের মানুষ? অসংখ্য